আপনাদেরকে কেন মানুষ ভোট দেবে, দিল্লিবাসীরা কেন ভোট দেবে? আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ আছে যে অরবিন্দ কেজরিওয়াল ডোল পলিটিক্স করে, দান খয়রাতি করে, ভীষণ সরকারের টাকা নিয়ে এসে আপনারা দান খয়রাতি করছেন। কোনো সমীক্ষা যদি হয় সেখানে যদি আপনারা কম পান তখন বলেন ম্যানিপুলেট, আর যদি বেশি পান তখন বলেন সঠিক। ব্যাপারটা কি? এই অনুষ্ঠানটি নিবেদন করছে dgbazaar.in। নমস্কার, আপনারা দেখছেন ডিজি বাংলা। ডিজি বাংলার বিশেষ প্রোগ্রাম টক বাংলায় আজকে আমরা অতিথি হিসেবে পেয়ে গেছি মিস্টার উৎসব চক্রবর্তী, যিনি মূলত অর্থাৎ আম আদমি পার্টির রাজ্য মুখপাত্র। নমস্কার উৎসববাবুকে স্বাগত আমাদের স্টুডিওতে। নমস্কার। প্রথমে উৎসববাবুকে জিজ্ঞাসা করব, আপনি তো আম আদমি পার্টি থেকে এসেছেন, তো অরবিন্দ কেজরিওয়ালের দল মাফলার কই? এখানে অতটা ঠান্ডা নেই, তাই নেই, মাফলার পরি মাঝে মধ্যে। এটা জোকস অ্যাপার্ট, আমি মেন কোয়েশ্চেনে আসি। বিভিন্ন সমীক্ষায় আমরা দেখতে পাচ্ছি যে আম আদমি পার্টি দিল্লিতে এবার 35 থেকে 40টা সিট পেতে পারে, তাহলে আপ কি এবার একটু ডাউন যাচ্ছে? 2013 সালে দিল্লিতে যখন প্রথমবার আম আদমি পার্টি লড়েছিল তখন কিন্তু কেউ ভাবতেও পারেনি যে আম আদমি পার্টি সরকারে চলে আসবে বা সরকার বানানোর মতন তার পরিস্থিতি থাকবে। কেউ একটাও যে সিট পাবে এটাও ভাবতে পারিনি, কিন্তু আমরা 28খানা সিট পেয়েছিলাম। দিল্লির পরের যত 2015 বলুন, 2020 ইলেকশন একই রকম। আমরা কতগুলো সিট পাচ্ছি সেটা ওপিনিয়ন পোলে ওখানে দেখলে হবে না, আপনাকে পুরোপুরি রেজাল্টে দেখতে হবে। এমনকি পাঞ্জাবেও যখন আমরা সরকার বানিয়ে নিয়েছি তখনও সেখানে কেউ বলতে পারেনি যে আমরা সরকার বানাবো। কটা সিট পাবো? খুবই কম সিট দেখিয়েছিল, 40 থেকে 60টা সিট। রেয়ার কেস কিন্তু প্রতিবার হয় না, ওগুলো রেয়ার কেস। ভারতের ইতিহাসে ভারতের মানে ভোটিং ইতিহাসে ভারতের যদি আমরা মানে ভোট যেটাকে আমরা বলছি ভোট রাজনীতির ইতিহাসে এগুলো খুব রেয়ার কেস। আপনি যদি ওই রেয়ার কেসটাকে সবসময় উদাহরণ হিসেবে সেট করেন তাহলে কিন্তু এটা কিন্তু 2025 এই ইলেকশন কিন্তু এই ইলেকশনের মতোই হবে একদম। এইবার আপনি গত 10 বছর 11 বছরের ইতিহাস ঘেঁটে দেখে নিন, যেই জায়গায় মানে ওপিনিয়ন পোল না, ওগুলো সরকারি হিসেব হয় বিভিন্ন, ওটাকে ম্যানিপুলেট করা কোনো ব্যাপার না। আপনি লোকসভা ইলেকশন রিসেন্ট গেছে তো, লোকসভা ইলেকশন দেখে নিন, বিজেপি 400 সিট পাচ্ছিল তো, 380 পাচ্ছিল, 300 পেয়েছে কত? তো ওপিনিয়ন পোলকে ম্যানিপুলেট করাটা কোনো বড় ব্যাপার নয়, এবং আমাদের এটা ব্যতিক্রম নয়, এটা আমাদের না উদাহরণ। প্রত্যেকটা আপের ব্যাপারে যদি বলতো 50টা পাবে তাহলে বলতেন ম্যানিপুলেট? না, সেটা কম বললে কি ম্যানিপুলেট বলতে? আমরা ওপিনিয়ন পোলের ধারণাতেই তো যাচ্ছি না। মানুষ যখন কোনো সমীক্ষা যদি হয় সেখানে যদি আপনারা কম পান তখন বলেন ম্যানিপুলেট, আর যদি বেশি পান তখন বলেন সঠিক। ব্যাপারটা কি? রেজাল্ট আসুক না, আমরা ওপিনিয়ন পোলকে যে খারাপ এরকম তো বলছি না। হতে পারে কোনো জায়গায় ঠিক বলছে, কোনো জায়গায় ভুল বলছে, কিন্তু ওপিনিয়ন পোলটাকেই তো আপনি শেষ কথা তো ধরতে পারেন না। সেটা রেজাল্ট আসবে, তারপর জানা যাবে সেটা ঠিক কি ভুল, তখন বলা যাবে যে আপের কিছু এদিক ওদিক হয়েছে কিনা। আমরা আম আদমি পার্টি বলতে অরবিন্দ কেজরিওয়ালকে দেখতে পাই। অরবিন্দ কেজরিওয়াল মূলত 2011 সালে আন্না হাজারের যে আন্দোলন হয়েছিল, অ্যান্টি করাপশন যেটা ছিল, মূলত মূল কথা ছিল অ্যান্টি করাপশন, সেই আন্দোলনের অন্যতম মুখ ছিল অরবিন্দ কেজরিওয়াল। এবং পরবর্তী 12 সালে আম আদমি পার্টি বলে একটি পার্টি গঠন করে এবং নাম দিল আম আদমি পার্টি, অর্থাৎ জনগণের পার্টি। সেখান থেকে 13 সালে প্রথম দিল্লি ইলেকশনে সিএম হলেন। কিন্তু যে দলের মূল যে মাথা অরবিন্দ কেজরিওয়াল, যিনি অ্যাকচুয়ালি অ্যান্টি কারাপশনকে সামনে রেখে আন্দোলন করে দল তৈরি করেছে, তার দলের এবং সে নিজে জেলে 5 জন টপ আপনাদের লিডার যারা অরবিন্দ কেজরিওয়াল এখন তো জেলে নেই। আমি আপনাকে না, এটা একটু বড় কোয়েশ্চেন, মানে এগুলো 2 নম্বরের কোয়েশ্চেন, এগুলো 20 নম্বরের কোয়েশ্চেন। এই যে তাদের প্রত্যেকটি নেতাকে, আম আদমি পার্টির প্রত্যেকটি নেতাকে যে জেলে আটকে ছিল, যে একটার মাধ্যমে আটকে ছিল, সেটার নাম হচ্ছে PMLA, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। মানে কি, টাকার তছরুপি, টাকা নয় ছয় করা, কালো টাকাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে সেটাকে সাদা করা। 2 বছরের উপর হয়ে গেছে, আমাদের উপর যে কটা দুর্নীতির অভিযোগ ছিল তার তদন্ত চলছে। এখনো পর্যন্ত ইডি বা CBI বা কারুর কাছে কোনো রকম প্রমাণ, না টাকা পয়সা, না নথি, না সোনা গয়না সম্পত্তি, কিচ্ছু এখনো পর্যন্ত 1 পয়সার দুর্নীতির প্রমাণ কিন্তু তারা কোর্টের সামনে রাখতে পারেনি। আজ তো তারা সবাই বেল পেয়ে বাইরে এসছেন, কিন্তু বেল এমন হয়েছে, বহুবার বেল অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়েছে। সুপ্রিম কোর্টে পর্যন্ত মানিশ সিসোদিয়ার বেল অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার সময় সুপ্রিম কোর্ট ওখানে রিমার্ক রাখছে,
ইডিকে বলছে যে এই কেসের কোনো মেরিট নেই, এটা কোর্টে উঠলে 2 মিনিটে খারিজ হয়ে যাবে, এতই দুর্বল কেস। কিন্তু তা সত্ত্বেও দেখা গেছে যে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তারা জেলে আটকে রয়েছে। তার কারণটা আছে, তার কারণটা হচ্ছে 2018 সালে যে পিএমএলএ অ্যাক্টটা, এটা আগেও দেশে ছিল, এই পিএমএলএ অ্যাক্টটা 2018 সালে বিজেপি এমনভাবে অ্যামেন্ড করে যাতে করে না কাউকে আটক করা খুব সোজা হয়ে যায় আর তার বেল পাওয়া খুব কঠিন হয়ে যায়। বেল 2-3 ভাবে পাওয়া যায়, আমি আসবো, কিন্তু কেন আটক করাটা বেল পাওয়াটা কঠিন কেন? তার কারণ যেখানে দেশের তামাম আইন ব্যবস্থা বলছে যে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত নির্দোষ যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ বা প্রমাণ না পাওয়া যাচ্ছে, সে যতক্ষণ অবধি দোষী সাব্যস্ত না হচ্ছে। পিএমএলএ অ্যাক্ট ঠিক উল্টো কথা বলে। এখন পিএমএলএ অ্যাক্ট বলছে যে আপনি ততক্ষণ পর্যন্ত দোষী যতক্ষণ অবধি আপনি নিজে নিজেকে নির্দোষ সাব্যস্ত না করতে পারছেন। তো বেল পাওয়ার প্রথম শর্ত হয়ে গেছিল যে আপনি জেলে বসে নিজেকে নির্দোষ সাব্যস্ত করে দিন, বেল নিয়ে চলে যান। দ্বিতীয় কি উপায় ছিল? যতদিন অবধি কেস চলবে একের পর এক সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়তে থাকবে, যতদিন অবধি কেস চলবে ততদিন অবধি আপনাকে জেলের ভিতর বসে থাকতে হবে। যখন কেস শেষ হলো, যদি আপনার কাছে যদি আপনার উপর চার্জেস লাগে তাহলে আপনি বেল পাবেন, আর নয়তো ওই বেল অ্যাপ্লিকেশন দিতে থাকুন। যখন ইডি আর আপনার বেলের বিরোধিতা করতে পারবে না, মানে যখন প্রত্যেকে কনভিন্সড হয়ে যাবে যে এটার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই এই অ্যালিগেশনের বিরুদ্ধে, তখনই একমাত্র আপনি বেল পাবেন। তো পিএমএলএ অ্যাক্টে বেল পাওয়া মানে ধরে রাখুন 99% সেই লোকটা নির্দোষ, তাহলেই পিএমএলএ অ্যাক্টে বেল পায়, নয় কিন্তু এই অ্যাক্টে বেল পাওয়া প্রচণ্ড কঠিন। মূলত দিল্লি ইলেকশন 2025 5ই ফেব্রুয়ারি, আপনাদেরকে কেন মানুষ ভোট দেবে? দিল্লিবাসীরা কেন ভোট দেবে? আমরা তো মানুষকে গিয়ে প্রথম কথাই বলি যে আমরা আপনাদের জন্য গত 10 বছরে এই কাজ করেছি, আপনাদের স্কুল ঠিক করে দিয়েছি, বাচ্চাদেরকে একটা ওয়ার্ল্ড ক্লাস শিক্ষা ব্যবস্থা আমরা দিয়েছি, হসপিটালের সংস্কার করেছি। এখন হসপিটাল, আগে এরকম ছিল অবস্থা দিল্লির, আজ আমরা এইভাবে চেঞ্জ করেছি। তো আমাদেরকে কাজের ভিত্তিতে ভোট দিন। আপনার যদি মনে হয় আমরা কাজ করেছি, আমাদেরকে ভোট দিন। যদি না মনে হয় যে কাজ আমরা করিনি, তাহলে ভোট দেবেন না। বাকি আপনি এখন দেখবেন যে রাজনীতিটা এত নোংরা পর্যায়ে চলে এসছে যে অপোজিশনকে খারাপ কথা না বললে এমনকি গালাগালিও চলে। আপনি রিসেন্টলি যদি দিল্লি ইলেকশনেই দেখেন, ওনাদের একটা বড় ফেস রমেশ বিধুরি। আপনি যেটা বলছেন অপোজিশনকে, এটা আমার দেশে শুধু নয়, আমেরিকা ভোটের সময় চলে, এটা সারা পৃথিবীতে ইলেকশনের সময় এইভাবে কেউ বাবা মা তুলে কথা বলে না, সেগুলো অন্য প্রসঙ্গ, সেগুলো তো অন্য ব্যাপার। কিন্তু আমরা এই রাজনীতিটা করি না, আমরা কাজের রাজনীতি করি। মানুষকে গিয়ে বলি আমরা কাজ করেছি, যদি আমার কাজ পছন্দ হয়ে থাকে আমাকে ভোট দিন, না পছন্দ হয়ে থাকলে ভোট দেবেন না। তো দিল্লিতে অন্তত বিরোধীরাও এটা বলতে পারবে না। আমি দুটো পয়েন্ট জানতে চাইছি, 25-এ আপনাকে কেন ভোট দেবে? ধরুন শিক্ষার ক্ষেত্রে আপনারা 13 সালে বলেছিলেন, আপনারা স্কুল করেছেন, মডার্ন স্কুল করেছেন, আপনারা স্বাস্থ্যতে মহল্লা ক্লিনিক করেছেন, এগুলো আমরা জানি, খবরে আমরা দেখেছি। কিন্তু আমি বলতে চাইছি 25-এ আপনারা কি করবেন? কেন, মানে 25টা কেন? দেখুন, এটা খুব সেই জিনিসগুলো, প্রথমত তো যদি অন্য কোনো দলকে ভোট দেয়, বিজেপির ম্যানিফেস্টোর দিকে যদি আপনি তাকান, বিজেপি বলে দিয়েছে যে মহল্লা ক্লিনিক যে মডেলটা, এই মডেলটা আর থাকবে না। তো মানুষকে মহল্লা ক্লিনিক কি, যে যেরকম আমাদের এখানে মেডিকেল ক্লিনিক হয়, সেরকমই আমার বাড়ি থেকে বেরোলে আমি 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে একটা এমন চেম্বার পাবো যেখানে আমার কাছে ডাক্তার দেখানোর জন্য পয়সা লাগবে না, ডাক্তার ফ্রি, 400-380 রকমের টেস্ট ফ্রি, বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ ফ্রি, এবং আরও যা আনুষঙ্গিক জিনিসপত্র লাগে বিনামূল্যে। মানে সাধারণ মানুষ যাতে বেরিয়ে তার, এবং এই মহল্লা ক্লিনিকের পরবর্তী যে পলিক্লিনিক বলুন কি হসপিটাল বলুন, দিল্লিতে সাধারণ মানুষের একটা প্যারাসিটামল থেকে শুরু করে 50,000 টাকার হার্ট সার্জারি হোক, 50 লাখ টাকার হোক, সব ফ্রি। তো এই মডেলটাকে তারা আর রাখবে না, তারা বলেই দিয়েছে যে মহল্লা ক্লিনিক তুলে নেবে। আমি যখন বেসিক জিনিসটাই তুলে নিচ্ছি, তখন খুব স্বাভাবিক ব্যাপার যে স্বাস্থ্য ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। স্কুলের ক্ষেত্রে তারা কি বলছে, বিজেপির ম্যানিফেস্টো যদি দেখেন, স্কুলের ক্ষেত্রে তারা বলছে যে আমরা যাদের জরুরতমন্দ কথাটা ইউজ করেছে, মানে যাদের প্রয়োজন শিক্ষার, তাদেরকেই আমরা ফ্রি শিক্ষা দেব। শিক্ষা তো ফ্রি হওয়া উচিত প্রত্যেকের জন্য, গোটা ভারতে এটা তো অধিকার হওয়া উচিত না। আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ আছে যে অরবিন্দ কেজরিওয়াল ডোল পলিটিক্স করে, দান খয়রাতি করে ভীষণ, সরকারের টাকা নিয়ে এসে আপনারা দান খয়রাতি করছেন। দান খয়রাতি যারা বলতেন, এতদিন অবধি বলতেন, ফ্রি বীজ বলতো, কথাটা ঠিক, তারাই কিন্তু আজ
একই একই জিনিসপত্র দিচ্ছেন। আপনি যদি, মজার ব্যাপার হলো, আপনি দিল্লির ম্যানিফেস্টো, 3টে ম্যানিফেস্টোকে যদি পাশাপাশি রেখে দেখেন এবং 3টে ম্যানিফেস্টোর উপর থেকে আপনি নামগুলো, আম আদমি পার্টি, কংগ্রেস, বিজেপি সব নামগুলো ইরেজ করে দিন, আপনি দেখতে পাবেন যে 3টে ম্যানিফেস্টো আপনার দেখে মনে হবে একই পার্টির। অরবিন্দ কেজরিওয়াল 10 বছর ধরে যা করে গেছেন, আজ বিজেপি এসে বলছে যে আমরা ওই কাজগুলোই করব অরবিন্দ কেজরিওয়াল যা যা করতেন। তো যে কাজ অরবিন্দ কেজরিওয়াল 10 বছর ধরে তার এক্সপিরিয়েন্স আছে যেই কাজ করে আসা, সেই কাজ করার জন্য সাধারণ মানুষ কেন অন্য দলকে কেন ভোট দেবে? না, প্রত্যেকটা দলই তো ভাবছে যে তার স্থানীয়ভাবে তাদেরকে কি কি প্রোভাইড করা যেতে পারে, তাই হয়তো কমন এসছে। মানে এটা সমস্যাটা এটা কি 10 বছর আগে হতো? কিন্তু 10 বছর আগে তো বিজেপির ওখানে কংগ্রেসের সাথে মূলত আপনাদের লড়াই হয়েছিল। দেশ স্বাধীন যবে থেকে হয়েছে তবে থেকে কেউ কোনোদিনও বলেনি যে আমি আপনার বাচ্চার জন্য স্কুল বানাবো, আমাকে ভোট দিন। আপনার বয়স্ক বাড়ির বয়োজ্যেষ্ঠদের জন্য, আপনাদের জন্য আমি হাসপাতালের ব্যবস্থা দেবো, আপনি আমাকে ভোট দিন। আপনাকে অবশ্যই ছিল, কিন্তু তার সংস্কার করা এবং তার যে এই যে ত্রিস্তরীয় ব্যবস্থা, একটা স্বাস্থ্যক্ষেত্রের কি আপনাকে আমি যদি দেশের যে কোনো ভাগে আমি যদি দেখি, যারা গরিব মানুষ আছেন তারা যেটাকে বলে আউটডোর ডিপার্টমেন্ট, সেখানে দেখাতে পারে, গিয়ে বিনামূল্যে দেখা, 2 টাকার টিকিট কেটে হয়তো দেখাতে পারে, কিন্তু তাতে করে হয়টা কি, হসপিটালে ট্রাফিক প্রচণ্ড বেড়ে যায়। আমরা ত্রিস্তরীয় একটা ব্যবস্থা করে দিয়েছি যে যাদের অল্প অসুবিধা আছে তারা মহল্লা ক্লিনিকে যাবে, তারপরে যাদের তার থেকে একটু বেশি জায়গায়, ধরুন একদিনের কোনো অপারেশন দরকার, ছোট কোনো অপারেশন, তারা পলিক্লিনিকে যাবে, তারপরেও গুরুতর কিছু হলে তখন তারা হসপিটালে যাবে। তাহলে কি হচ্ছে, হসপিটালের ট্রাফিকটা আমরা কমিয়ে দিচ্ছি। এই যে পুরো ব্যবস্থাটা, সিস্টেম একটা তৈরি হয়ে গেছে কিন্তু আলাদা রকমের, এই সিস্টেমটা তো আগে ছিল না। এবং আবারও বলছি, এইটা আমরা জানি যে এই যে জিনিসগুলো আপনি বলছেন এগুলো 13 সাল থেকে যা যা করছেন আমরা খবরে দেখেছি। এটা আমার কাছে প্রশ্ন না, আমার মূল প্রশ্ন হচ্ছে যে আপনি 25 সালে যখন ইলেকশনে যাচ্ছেন, সাধারণ মানুষের কাছে তো আপনাদের একটা অ্যাপিল থাকবে যে ভাই আমাকে এই কারণে ভোটটি দাও। হ্যাঁ, সেইটা আপনাদের এবছর 25 সালে মূল 3টে কারণ কি? দেখুন, আপনি বলছেন যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হয়ে গেছে, এবার আর দরকার নেই। আমরা ছোটবেলায় একটা কথা বলতাম, মনে আছে, যে ফার্স্ট হওয়াটা কোনো বড় ব্যাপার নয়, ওই ফার্স্ট পজিশনটা ধরে রাখাটা বড় ব্যাপার। আমরা একটা জায়গায় এনে দাঁড় করিয়েছি মোটামুটি, স্কুল ব্যবস্থাটাকে খুব ভালো জায়গায় দাঁড় করিয়েছি, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাটাকেও মোটামুটি দাঁড় করিয়েছি, আরও অনেক কিছু আপগ্রেডেশন বাকি আছে, এটা নিয়ে কোনো কথা হবে না, কারণ দরকার। আমাদের দেশে তো 5 বছরের টেনিওরে সব কিছু করে দেওয়া সম্ভব নয়, তো সেটার আপগ্রেডেশন দরকার। কিন্তু অন্যান্য পার্টি এলে তাদের কাছে এই ম্যাজিকটা নেই যেটা অরবিন্দ কেজরিওয়ালের কাছে আছে, যে আমি সব কিছু ফ্রিতে দেবো, তবু আমি বাজেটটাকেও সারপ্লাস রাখবো, আমি ধার করব। দেশের প্রত্যেকটা স্টেট ধারে চলছে, দিল্লি কিন্তু সবকিছু দিয়েও সারপ্লাসে চলছে বাজেটে। আপনারা তো দেখলাম 40,000 কোটি টাকা ধার আছেন। ওটা না 40,000 কোটি টাকা না, ওটা একটা বলা হয়েছিল যে একটা এস্টিমেটেড দেওয়া হয়েছিল যে এরকম কিছু ওয়েলফেয়ার স্কিম যদি আমরা চালাই তাহলে বাজেটটা হয়তো সারপ্লাস থেকে নেমে আসতে পারে, কিন্তু এখনো অবধি সেরকম কোনো সম্ভাবনা নেই। যদি ভবিষ্যতে আসেও সেটা একটু উপর নিচে হতেই পারে, সেগুলো চলতে পারবে। আমরা যে উন্নয়ন করছি সেই উন্নয়নটার তো কোনো শেষ হয় না। প্রত্যেকটা জিনিসই, শিক্ষা ব্যবস্থা বলুন, স্বাস্থ্য ব্যবস্থা বলুন, আরও অনেক আপগ্রেডেশন বাকি আছে, বিদ্যুৎ বলুন, জল বলুন, প্রত্যেকটা পরিষেবা যেটা আমরা 5 বছর ধরে কি 10 বছর ধরে যেই প্রসেসটা আমরা চালাচ্ছি, ধরুন বিদ্যুতের ক্ষেত্রে বা জলের ক্ষেত্রেও অনেক কাজ এখনও বাকি রয়ে গেছে, সেই কাজগুলো যাতে আটকে না যায় এবং সেই কাজগুলো যাতে আগামী দিনেও সেগুলোর প্রোগ্রেস চলতে থাকে, এই কারণেই দেবেন। স্বাস্থ্য, শিক্ষা বা বিভিন্ন উন্নয়নের কথা হলো, কিন্তু পাশাপাশি আজকের দিনে পরিবেশ একটি ভীষণ ইম্পর্টেন্ট একটা ইস্যু। একদম। এই পরিবেশের ইস্যু নিয়ে আপনাদের কি পরিকল্পনা আছে? বিশেষত দিল্লি শহরে কিন্তু এয়ার ইন্ডেক্সের অবস্থা খুবই খারাপ, এটা সারা পৃথিবীর লোক আমরা জানি, এবং আপনারা বিগত 12 বছর হয়ে গেল দিল্লি শাসন করছেন। আগামী দিনে দিল্লির এই পরিবেশগত যে কারণ, আগামী দিনে দিল্লির যে পরিবেশের বিষয়টা আছে, এর উপর আপনারা কি কাজ করতে চাইছেন? দেখুন, এটা শুধুমাত্র এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যখন বললেন, এটা শুধুমাত্র দিল্লির সমস্যা নয়। দিল্লির আউটস্কার্ট, নয়ডা, গুরগাঁও বলুন, কি উত্তরপ্রদেশের কিছু শহর, এমনকি বেনারস বা মধ্যপ্রদেশের একটা বড় অংশ, এই প্রত্যেকটা জায়গার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কিন্তু দিল্লির কাছাকাছিই থাকে, শীতকালে বিশেষ করে। কারণ সেখানে নাড়া পোড়া হয়, এক ধরনের চাষ, ওটাকে পারালি জ্বলা বলে, মানে ফসলটাকে তুলে নেওয়ার পর সেই ফসলটাকে পুড়িয়ে দেওয়া হয় এবং যার ফলে একটা প্রচুর পরিমাণ ধোঁয়ার তৈরি হয় এবং সেই ধোঁয়াটা দিল্লি বা তার সারাউন্ডিং এরিয়াকে প্রচণ্ডভাবে দূষিত করে দেয়।
এটা বছরের সব সময় থাকে না, শীতকালটাই মূলত থাকে। তো এটা শুধুমাত্র দিল্লির সমস্যা নয়, কিন্তু এটা একটা প্যান নর্থ ইন্ডিয়ার সমস্যা। যেরকম কোভিড একটা ন্যাশনাল ইস্যু ছিল, সেরকম এটাও কিন্তু একটা ন্যাশনাল প্রবলেম। তো এটাকে আমার মনে হয় শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়াল আমাদের পক্ষে যেটুকুনি সম্ভব হচ্ছে করছি। যেমন আপনি যদি দেখেন পাঞ্জাবে আমাদের সরকার হয়েছে 2 বছর 2.5 বছর টেনে টুনে। পাঞ্জাবে আগে যা নাড়াপোড়া হতো এখন সেই তুলনায় 60 থেকে 70 ভাগ কমে গেছে। মানে আগে যদি 100টা জায়গায় জ্বলতো, আজ 30টা জায়গায় জ্বলে। কিন্তু এটা আমার মনে হয় যে কেন্দ্র সরকারকে এগিয়ে এসে সবকটা স্টেটকে মিলে এমন কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে প্রত্যেকটা জায়গায় নাড়াপোড়াটা কমে, এবং একটা বিকল্প পদ্ধতি, যেগুলো বিকল্প পদ্ধতি ওগুলো গেলে অনেকটা বড় হয়ে যাবে। এবার আপনি বলবেন কেন্দ্র সরকার বলবে রাজ্য সরকার, এই করতে করতে তো না, আমাদের কাছে যে দুটো স্টেট আছে, দিল্লিতে তো আগেও হতো না, কিন্তু পাঞ্জাবে আমরা কমিয়ে দিয়েছি বললাম, তার সাথে হরিয়ানা বলুন, মধ্যপ্রদেশ বলুন, উত্তরপ্রদেশ বলুন। ইলেকশনটা তো দিল্লির। আপনি দিল্লিবাসীদের জন্য যে পলিউশন সমস্যা রয়েছে তার জন্য আপনার দল কি ভাবছে বলে না, আপনি তো এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের কথা বললেন, সেটা তো আমি দিল্লিতে বসে কমাতে পারবো না, সেটা কারোর পক্ষে সম্ভব নয়। তো এটাকে আগেও, দিল্লি তো হাফ স্টেট, দিল্লিতেও তো কেন্দ্রের অধিকার আছে, দিল্লিতে তো এলজিও চলে। মানে অরবিন্দ কেজরিওয়ালের থেকে আপনি বলতে পারেন যে উঁচুতে বসে রয়েছেন দিল্লির এলজি, তো ওনারও তো কিছু ভাগিদারিত্ব আছে, ওনারও কিছু দায়িত্ব রয়েছে। তো আমি সেই জন্যই কেন্দ্রকে টানলাম। এবং এটা শুধু কেন্দ্রের সাথে না, কেন্দ্রের সাথে একটা কথা বলতেই হয়, যমুনা নদী একদম যার অবস্থা খুবই খারাপ, এই নদী সংস্কারের ক্ষেত্রে আপনারা কি করতে চাইছেন? নদী সংস্কারের ক্ষেত্রে যখন আমাদের সরকার প্রথমবার আসে, মানে ফুল ফ্লেজ সরকার 2015 সালে, তখন দিল্লিতে প্রচুর বস্তি ছিল, প্রায় 1800-র কাছাকাছি বস্তি ছিল, যেই বস্তিতে কিন্তু কোনো সরকার সেখানে কোনো ডেভেলপমেন্টের কাজ হতো না, হাত লাগাতে পারতো না, তার কারণ ওটা ইল্লিগাল ছিল, ইল্লিগাল কলোনিজ। তো সেই কলোনিতে তারপরে 10 বছর, মানে 2017-18 সাল থেকে সুপ্রিম কোর্টের বিভিন্ন আদেশ অর্ডার ছিল যে ওই কলোনিতে হাত লাগানো যাবে না, ডেভেলপ, মানে সরকারের খরচা ওই কলোনিতে করা যেত না। তো সেগুলোর বাধা, বিভিন্ন সুপ্রিম কোর্টের অর্ডার ছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার ছিল, সেই বাধাগুলো কাটিয়ে 2017-18 সাল থেকে ওখানে ডেভেলপমেন্টের কাজ শুরু হলো। ওখানে না সিভেজ নেটওয়ার্কিং তৈরি হতে শুরু করলো, যেটা আজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর 100-150টা কলোনিতে হয়তো বাকি আছে। তো আমরা নেটওয়ার্কিংটা পুরো করে দিয়েছি, যেখান থেকে পুরো সিভেজটা একটাই ড্রেনের মাধ্যমে যাবে। কোথায় যাবে? সিভেজ ট্রিটমেন্ট প্ল্যান, এসটিপি বলা হয়। ওই সিভেজ ট্রিটমেন্ট প্ল্যান্টে যখন সিভেজটা যাবে এবং সেখান থেকে ট্রিটেড হয়ে সেই জলটা বেরিয়ে যমুনায় পড়বে, তখন কিন্তু আজকে যে জলটা যাচ্ছে একদম নোংরা জল, যেটা ডাইরেক্টলি যমুনায় পড়ছে, সেটা কিন্তু আর হবে না। তো আমরা নেটওয়ার্কিংয়ের কাজ করে ফেলেছি, মানে আমরা মোটামুটি 90% কাজ করে ফেলেছি। এবার আপনি জানেন যে এই 2020 সালে আমাদের সরকার হওয়ার পর প্রথমে তো কোভিড, তাতে 1.5-2 বছর কেটে গেল। তারপর থেকে আমাদের উপর তো আপনি একটু আগেই আমরা এটা নিয়ে কথা বললাম যে জেল, মানে শীর্ষ নেতারা সবাই জেলে বসে আছে, টিম পুরো ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। তো সেই কারণে যেটা 2020 সালে আমরা বলেছিলাম যে 2025-এর মধ্যে আমরা ঠিক করে দেব, সেটা সম্ভব হয়নি। এটা আমি বলছি না, অরবিন্দ কেজরিওয়াল নিজে প্রত্যেকটি জায়গায় এসে বলছেন যে এটা আমার ইচ্ছে ছিল, এটা আমার স্বপ্ন, এটা আমি করতে পারিনি, আমাকে এইবার টাইম দিন, আমি নেক্সট ইলেকশনের মধ্যে করে দেব। টেকনিক্যালি এটাতে 2-3 বছর সময় লাগবে, মানে সেই ড্রেনেজটা এনে ট্রিটমেন্ট প্ল্যান্টে ফেলে সেই ট্রিটমেন্ট প্ল্যান্টের জলটা যমুনাতে ফেলা, ব্যাস এইটুকুই। নেটওয়ার্ক হয়ে গেছে, বাকি কাজ এইটুকুনি বাকি আছে। আচ্ছা, আপনারা কি ইন্ডিয়া জোটে আছেন? ইন্ডিয়া জোটে আমরা আছি, এখনো পর্যন্ত আছি। তাহলে এবার আপনি অবশ্যই জোটের যে মূল যে রয়েছে কংগ্রেস, এই জোটে যারা প্রধান শরিক, দিল্লি ইলেকশনের পার্সপেক্টিভে বলছেন তো? আমি দিল্লি ইলেকশনের কথাই বলছি। আপনার ইন্ডিয়া জোটের যেটা মূল প্রধান শরিক কংগ্রেস, সেই কংগ্রেসের সাথে আপনারা মুখোমুখি লড়াই করছেন দিল্লিতে, তাহলে কিভাবে ইন্ডিয়া জোটে থাকলেন? সেটা হরিয়ানাতেও হয়েছে। ইন্ডিয়া জোটটা যেই কারণে হয়েছিল, আমরা লোকসভা ইলেকশনের আগে বারবার বলেছি, ইন্ডিয়া জোটের কিছু পার্সপেক্টিভ ছিল, যেটা আমাদেরকে লোকতন্ত্র বাঁচাতে হবে, আমাদেরকে সংবিধান রক্ষা করতে হবে। লোকসভা ইলেকশনে যে মেন ক্রাইসিস ছিল, তার বিরুদ্ধে ইন্ডিয়া জোট হয়েছিল। এবার বিধানসভা ইলেকশন যখন হচ্ছে, সেখানে যদি কোনো জায়গায় মনে হয় আমাদের, মানে এরকম তো শুধু তো আমরা ঠিক থাকবে, এর জন্য জোট ধর্ম তো পালন হচ্ছে না। আজকে যে আপনার সাথে আছে বলছেন, ইন্ডিয়া জোটে কংগ্রেসের সাথে আপনি একসাথে ভোট করছেন, ঠিক 1 বছর পর 2 বছর পর আপনি বলছেন আমার বিরোধী, তাহলে আপনাকে মানুষ কিভাবে নেবে এটা? না, প্রত্যেকটা ভোট তো আলাদা। লোকসভা ভোট
এক এক ইস্যুতে লড়া হয়, বিধানসভা ভোট বা লোকাল বডি ইলেকশন প্রত্যেকটা আলাদা আলাদা ইস্যুতে লড়া হয়। এবার লোকসভা ভোটে আমাদের যে ইস্যুগুলো ছিল সেগুলো আমি বললাম যে সংবিধান বা গণতন্ত্র, সেটা কিন্তু বিধানসভা, দিল্লির বিধানসভা ইলেকশনে তার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। বা আমরা যে হরিয়ানায় লড়েছি আলাদা লড়েছি, পাঞ্জাবে লোকসভা ইলেকশনও ইভেন পাঞ্জাবে আমরা লড়েছি, যেখানে পাঞ্জাবে কেন লড়েছি আমরা, লোকসভা ইলেকশনে তো আমরা জোটে ছিলাম, কিন্তু পাঞ্জাবে আমরা কংগ্রেস আর আম আদমি পার্টি একসাথে লড়েনি, আলাদা লড়েছে। তার কারণ ওখানে বিজেপির কোনো জায়গাই নেই পাঞ্জাবে। সেরকমই দিল্লিতে এবারে হয়তো কংগ্রেসের সেই জায়গাটা নেই যে কংগ্রেসের সাথে জোট লড়তে হবে, আমরা সেই কারণে এখানে আলাদা লড়ছি। যদি ভবিষ্যতে কোনো জায়গায় মনে হয় যে আমরা জোটে আসবো, সেটা পার্টি ডিসাইড করবে, দুটো পার্টি বসে ডিসাইড করবে। তার মানে ইস্যু ভিত্তিক জোট হয় আপনাদের, কোনো একদম কংক্রিট কোনো এনডিএর এগেনস্টে একটা কংক্রিট জোট সারা ভারতবর্ষ যেটা চায় যে মোদির উল্টো দিকে কারা, একটা কংক্রিট চায় তো মানুষ জোট, সেই জোট সঙ্গীটা আপনাদের কংক্রিট। তার মানে আপনাদের আজকে কোনো ইস্যুতে মনে হলো একসাথে থাকা যেতে পারে, কালকে মনে হলো একসাথে থাকা যেতে পারে না, ইস্যু ভিত্তিক ব্যাপারটা চলছে। মানুষ ওরকম আলাদা করে কোনো অপোজিশনে কোনো জোট এরকম চায় বলে আমার মনে হয় না। মানুষের দরকার আমার নিজের অন্ন বস্ত্র বাসস্থান দরকার, আমার চাকরি দরকার, মানুষ এটা চায়। যেই ভোটে আমার মনে হবে যে দুটো দল, তিনটে দল, চারটে দল মিলে একসাথে কোনো জায়গায় লড়া উচিত এবং মানুষের স্বার্থে লড়া উচিত, সেখানে আমরা লড়বো। যেখানে মনে হবে যে মানুষের স্বার্থ আমি একাও রক্ষা করতে পারি, সক্ষম, সেখানে আমরা আলাদা লড়বো। তার মানে জোটের কোনো এখানে বিষয় নেই, বিষয়টা হচ্ছে কোনো ইস্যু। অবশ্যই, এবং রাজনীতিটাই তো ইস্যু ভিত্তিক হওয়া উচিত। রাজনীতি এমন নয় যে আমি তোমাকে হারাবো, তুমি আমার শত্রু। রাজনীতিতে কোনো চিরশত্রু বা চিরবন্ধু বলে কিছু হয় না, সেটা সবাই আমরা জানি। কিন্তু মানে আমি বলতে চাইছি যে যাদের সাথে কদিন আগে আপনারা ঘর করলেন, আজকে আবার আপনাদের স্বার্থে বা কংগ্রেসের স্বার্থেই আবার সেখান থেকে বেরিয়ে এসে মানুষকে গিয়ে বলছেন যে কংগ্রেস ভালো না আমরা ভালো, কংগ্রেস বলছে আপনারা ভালো না কংগ্রেস ভালো। না, এরকম কংগ্রেস ভালো না আমরা ভালো এরকম ব্যাপার নয়। আমরা এই রাজনীতিটা আমরা করিই না। আমরা দিল্লিতে, আপনি আমাদের যতগুলো প্রচার, যতগুলো সভা আপনি দেখতে পাবেন, আমরা বলেছি আমরা এই কাজ করেছি, এই কাজগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং আরও নতুন কয়েকটা প্রজেক্ট যেগুলো আমরা আরও লঞ্চ করব। ব্যাস, এটার উপরই আমরা রাজনীতি লড়ছি। কে ভালো কে খারাপ আমাদের দরকার নেই, সেটা মানুষ বুঝে নেবে। আমার শেষ প্রশ্ন, দিল্লি দখলে লড়াইয়ে আপনাদের পার্টি মানে আম আদমি পার্টি কত সিট পেতে চলেছে? সিটের পরিসংখ্যানে রাজনীতিকে এইভাবে ভাবাটা উচিত নয়। আমি এই যে বললাম না, দিল্লির ম্যানিফেস্টো 3টে পার্টির আপনি দেখেছেন, এরকম আপনি অন্যান্য রাজ্যে গেলেও দেখবেন যেখানে আম আদমি পার্টি শুধু কম্পিট করছে, সেখানের ম্যানিফেস্টো আমাদের এই ওয়েলফেয়ার স্কিম যতগুলো চলে, সেই ওয়েলফেয়ার স্কিম অনুযায়ী সেই রাজ্যগুলোরও, কর্ণাটক বলুন, মধ্যপ্রদেশ বলুন, ওদিকে হিমাচল বলুন, প্রত্যেকটা জায়গায় দেখবেন জল, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, এই জিনিসপত্রগুলো নিয়ে এখন রাজনীতি নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে। আমরা এই ট্রেন্ডটা সেট করতে এসেছি। কত সিট পেলাম না পেলাম সেটা আমাদের দরকার নেই, আমরা জিতছি এই অবধি আমি আপনাকে বলতে পারি। চলে যাবেন না, এরকম নয়। ট্রেন্ড সেট হয়ে গেলে যদি আমাদের থেকে বেটার কেউ কাজ করে, মানুষ তাকে বেছে নেবে নিজে থেকেই। না মানে আপনারা কি তাহলে ট্রেন্ড সেট হয়ে গেলে দেশের মধ্যে যদি দেখেন যে আপনাদের যেগুলো ইচ্ছা ছিল সেই ট্রেন্ডগুলো বিজেপি বলছে আমরা কংগ্রেস আমি আপনাকে বলছি, সবাই বলছে আমরা এই কাজগুলো করবো না, আপনাদের কাজগুলো ওরা বলছে করবো, তাহলে আপনারা কি সরে যাবেন? এটা আমি আমার কথা বলছি না, এটা আমি আমার কথা বলছি না, অরবিন্দ কেজরিওয়ালজি নিজের কথা বলছি। ওনার বক্তব্য একটাই, যদি বিজেপি আমার থেকে ভালো করে আমার কাজগুলো করতে পারে, যদি পারে, তাহলে আমি পার্টিতে আমি তালা লাগিয়ে দেবো, আমি চলে যাবো, আমার কি দরকার? যদি কংগ্রেস করতে পারে কংগ্রেস করুক। এবং এটা তো একটা গণতন্ত্রে পসিবল নয়, যেখানে মাল্টি পার্টি সিস্টেম আছে, সেখানে প্রত্যেকটা স্টেটে একটাই গভর্নমেন্ট থাকবে, কেন্দ্রে একটাই গভর্নমেন্ট থাকবে, এটা পসিবল নয় সবসময় প্র্যাকটিক্যালি। তো সেখানে যেই স্টেটে আমরা আছি সেই স্টেটে আমরা করলাম, আমাদের দেখা থেকে অন্য স্টেটে কংগ্রেস করলো, কোথাও বিজেপি করলো, ট্রেন্ড সেট করাটা এবার যে স্টেটে আমরা রইলাম। আসলে রাজনীতি অনেক ইফ অ্যান্ড বাটের খেলা, উৎসববাবু তাই বললো, যদি হয় তাহলে ইফ অ্যান্ড বাট। তো আজকের মতো শেষ করছি আমাদের বিশেষ অনুষ্ঠান টক বাংলা। উৎসববাবুকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।